বলছি আনন্দা, বর্ধমানে ডিস্ট্রিক্টে আমরা দেখছি যে চাকরির নাম করে টাকা নিয়ে এবং সেই টাকা নিয়ে আবার পর কোনো রকম চাকরি হচ্ছে না, এই রকম অভিযোগ বারবার আসছে। আমরা পীযূষকান্তির ক্ষেত্রে দেখেছি, আরো অনেকের ক্ষেত্রেই দেখছি। মানে কি ঘটনা ঘটছে বলুন তো, কেন এত চাকরির প্রতারণা কেন চলছে? একটা কথা বলি, সবংয়ের ওই সেই লাত খাওয়া মাল মানস ভুঁইয়া, সে পিএইচি দপ্তরে চাকরি দেবে। কাকে চাকরি দেবে? শেখ মহিরুদ্দিন। তার বাড়ি কোথায়? কাঁঠালগাছি। আর কার মাধ্যমে গেছে? পীযূষ বসু, মৃণালকান্তি বসু, মেমারি কলেজ পাড়ায় তার বাড়ি। আচ্ছা, এই ছেলেটা কি দোষ করেছে? সে তার জমি জায়গা, ধান আলু চাষের জিনিস বন্ধক দিয়ে তাকে টাকা দিয়েছে। আর সে এখন বলছে নাকি হেরো কাউন্সিলর যে আছে, সেই হেরো কাউন্সিলরের কাছে আমরা টাকা দিয়েছি আর মানস ভুঁইয়ার কাছে গিয়ে টাকা দিয়ে এসেছি। আচ্ছা, এই হেরো কাউন্সিলরের কাছে এবার কেন টাকা দিতে গেলে, আর এই মানস ভুঁইয়ার কাছে এবার টাকা দিতে গেলে কেন? তা প্রতিনিয়ত এই ছেলে মেয়েগুলোকে, সাধারণ একটা গরিব মানুষ, তারা মাঠে ঘাটে কাজ করে খায়, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে। আর যখনই ফোনে মানে তার কাছে টাকা চাইতে যাওয়া হয়, তখন তার বাড়ির মা ভাই বোনেদের, তার বাড়িতে একটা জার্মান রড হুইলার কুকুর আছে, কুকুরের পেছনে 150 টাকা 200 টাকা খরচা করতে পারে। আর এই ব্যক্তিটার কাছে একটা গরিব মানুষের ছেলে, সেই ছেলেটা দিন মানে মাঠে কাজ করে খায়, তার কাছ থেকে টাকা নিয়ে সেই চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে যাচ্ছে। আর চাকরি দেওয়ার নাম করে তো আমাদের বর্ধমান জেলা ভুরি ভুরি অভিযোগ আছে, যে অভিযোগটা অনস্বীকার্য। আর এই যে পীযূষ বাবু, মৃণালকান্তি পীযূষ বসু ওরফে মৃণালকান্তি বসু, এনারা তো ফার্স্ট কাটের চিটিং বাজ। কারণ ওনারা কোনো সময় বলেছিলেন আমি ব্লক সভাপতি হব, কোনো সময় বলেছেন আমি এমএলএ হব। এনাদের কয়েকটা মদতপুষ্ট গ্যাং আছে, সেই গ্যাংয়েদের মধ্যে এই গরিব মানুষের ছেলেরা প্রতারণার চক্রে শিকার পড়েছে। কারণ তা নাহলে সবংয়ে মানুষ ভূঁইয়ার কাছে গিয়ে আবার চড়ে পাকা ভাইপো অভিষেকের অফিসেতেও গেছিল এই মনিরুল ইসলাম। অবশ্যই আমি নামটা ভালো করে একবার দেখে আমি তাও বলছি, শেখ মাহিরুদ্দিন, সে গেছিল। তা তার কাছে গিয়ে অফিসে গিয়ে দেখা করে, সে কিন্তু মুখটা একবার নেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু তার টাকাটা ঘাবলা হয়ে গেছে। এরকম কিন্তু একটা দুটো না, হাজার হাজার মানুষের টাকা নিয়ে ঘাবলা করে দিয়েছে। মানে বলছেন যে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়েও অভিষেককে একবার আপনাকে এর আগে দেখিয়ে নিয়ে চলে এসেছেন যে অবশ্যই। আমি একটা কথা বলি, এর সাথে সবংয়ে মানুষ ভূঁইয়া ওতপ্রোত ভাবে জড়িত। আমি প্রতিটা এভিডেন্স দিয়ে কথা বলি। আজকে এই ছেলেটা যদি আজকে বা কালকের মধ্যে কোনো গলায় দড়ি দেয়, কারণ আজকে যাদের কাছ থেকে চাষের ধানের টাকা, মানে তারা তো জমি জায়গা এর মানে 5 জনের কাছ থেকে জমি নিয়ে সেটা ভাগ চাষি হিসেবে কাজ করে, আজকে সেই ধার মেটাতে পারছে না। এদের মতন মানে এই তৃণমূলের এই মদতপুষ্ট এঁচড়ে পাকা ভাইপো মানুষ ভূঁইয়া, আমি নাম করে বলছি, এদের মতন লোকেদের পাল্লায় পড়ে আর পীযূষ বসু, মৃণালকান্তি বসু, তার হাত ধরে টাকাটা দিয়ে এসেছে। সেই টাকাটা দিয়ে আসার পর এখন বলছে যে আমি তো তোমার টাকা মিটিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন ডিজিটালের মাধ্যমে যখন তাকে 5,000 টাকাও দেওয়া হয়েছে, তাহলে কিসের জন্য সে টাকাটা দিল? এক। দ্বিতীয় নম্বর কথা, যতবার মদ আনতে যেতে হচ্ছে, এ আনতে যেতে হচ্ছে, ও আনতে যেতে হচ্ছে, সবটাই ডিজিটালের মাধ্যমে করেছে। আবার যেটা ক্যাশ নিয়েছে সেটারও প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কিন্তু কথা বলা হয় না। ওনাদের কাছ থেকে 2,60,000 টাকা নিয়েছে। আর এছাড়াও একাধিক মানুষের কাছে, আমি একটা দুটো বলছি না, হাজার হাজার মানুষের কাছে এই সবংয়ে মানুষ ভূঁইয়া যে টাকা তুলেছে তার মানে নথি সমেত আছে। এবং সেই নথি আমরা হাইকোর্টকে, মহামান্য আদালতে আমরা পেশ করব। এবং তৃণমূলের মদতপুষ্ট যে নেতা মন্ত্রীরা রয়েছে না, সবাই আমলা কামলা সবাই কিন্তু গিলেছে। আর কেউ বলে আমরা সবাই সাধু, সাধু কেউ নয়, সবাই চদু। মানুষকে বোকা বানানো মানে, আর তো মানুষ এখন ডিজিটালের জায়গায় এসে গেছে। ওই যেমনি দেবাংশু ভাটাংশু ডিজিটাল যোদ্ধা মারে, সেরকম ডিজিটাল যোদ্ধাও কিন্তু মানুষ শিখে গেছে এখন। কারণ এখন তো ডিজিটালিটি তার প্রমাণ হচ্ছে যে টাকাটা কাকে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, তার মোবাইলে ক্যামেরার সামনে কতবার ওই পীযূষ কান্তি বসুর বাড়িতে কতবার গিয়ে টাকা চাইতে যাচ্ছে মানুষ, সে তো প্রমাণ বেরিয়ে যাবে। তাকে কান ধরলে মাথা সমেত চলে আসবে। বর্তমানে কত লোক হবে মোটামুটি আনুমানিক যে তাদের কাছে টাকা তোলা হয়েছে? আমি বলছি পীযূষ কান্তি বাবুর কাছে প্রায় 9 করে শতাধিক মানুষ গেছে। আর এর সাথে জড়িত যে মানুষ, সবংয়ে মানুষ ভূঁইয়া, তার কাছে 1000 খানেক গেছে। আর আব্দুল মান্নান ওরফে হক, তার কাছে 9 করে মানুষ করে
20 লক্ষ হাজার কোটি টাকা তজরুপ হয়েছে। আমরা প্রত্যেকটার কনক্লুসিভ ডকুমেন্টস দিতে পারবো, প্রমাণ আছে। এবং বিধানসভার ভেতর থেকে উনি যে যে মানে কুকীর্তি করে গেছেন, সেসব কুকীর্তির প্রত্যেকটার এভিডেন্স আমার কাছে আছে। আমার কাছে বলে না, আমাকে মেল দিতে পারে, আরো আমার অন্তত কয়েক হাজার লোকের কাছে আমি এইটাকে ফরওয়ার্ড করে দিয়েছি। এবং বিধানসভার চিফ মার্শাল প্রতিনিয়ত এই খবরগুলো দেখে। আমি নাম করে বলছি, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও দেখেন। কারণ তিনি জানেন যে তার নাম করে প্রতারণা করা হয়েছে। কোথায় মদের লাইসেন্স করে দেওয়ার নাম করে, কোথায় বলেছে যে জমি জায়গার বর্গা কেটে দেবো, কমলিকা আমার রাজপ্রসাদ পেট্রোল পাম্প করে দেবো। আমার কাছে হাজার হাজার, এখানে হাইকোর্টের আইনজীবীদের, একাধিক আইনজীবীর কাছ থেকে কাউরি বয়স কমিয়ে দেবো, কাউকে আমি হাইকোর্টেতে চাকরি দিয়ে দেবো। এরকম প্রমাণ কত নিতে চান? আমি কয়েক হাজার মানুষের প্রমাণ দিয়ে দিতে পারবো। আর এর সাথে মদতপুষ্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী। তা নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কেন ওনাকে হেফাজতে নিচ্ছেন না? এটা তো প্রমাণিত যে একটা ওনার, আমি আই কার্ড থেকে আরম্ভ করে সমস্ত তথ্য নথিপত্র সব জায়গায় আমি কপি ফরওয়ার্ড করেছি। কে.ডি. সামন্ত, যার প্রতিনিয়ত ট্রেজারি অ্যাকাউন্ট বলে টাকা নিয়েছে, কোটি কোটি টাকা কালনাতে, বর্ধমানে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, কোন জায়গা বাদ যায়নি। আজকে যেখানেই যাচ্ছে সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা গিয়ে মারপিট করছে। আর যখন কোনো মানুষ মেমারিতে একাধিক পরিবারকে, শেফালি নাম, তারা 3 বোন, তাদের বাড়িতে চাকরি দেওয়ার নাম করে এক বলেছে বিছানাতে শুতে হবে, তাহলে চাকরি পাবে, নাহলে চাকরি পাবে না। এই তারকেশ্বরে মির্জাপুরে তার বাড়ি, আব্দুল মান্নান ওরফে হক ওনার নাম। আর ওনার নিজের স্ত্রী থাকতে উনি বলেন যে আমার স্ত্রী আমাদের বিধানসভার মাননীয় মুখ্যমন্ত্রীর কে। তাহলে সেই প্রমাণগুলো আমার কাছে এভিডেন্স আছে। সুব্রত বক্সি, সাহানা বক্সি, আমি নাম ধরে ধরে বলছি, তাদের বাড়িতে গিয়ে ওতপ্রোতভাবে তার ছবি আছে। আজকে প্রতিনিয়ত আমি প্রমাণ ছাড়া আমি কথা বলি না। প্রমাণটাই আমার, মানুষ মরতে পারে, প্রমাণ মরতে পারে না। কিন্তু রাজ্য শাসক দল এটা মদতপুষ্ট করছে। কারণ রাজ্যের শাসক দল সব জানে, জেনে বুঝে বোকা সাজছে। আর বোকা সাজছে না, এই যে এই টাকাগুলো তোলার জন্য আমলা গামলা দরকার, তো এইসব আমলা গামলাতে কাজে লাগিয়েছে। আর রাজ্যে আরো খোবলা হয়ে যাবে, কারণ কর্ম তো দিতে পারছে না, শুধু এই ভাতা দিয়ে যাচ্ছে। ভাতা আর কেউ চাইছে না, বলছে মানুষ কর্মসংস্থান দরকার, ডিএ দরকার, পুলিশের ওপর অত্যাচার বন্ধ করা দরকার, অঙ্গনারী আশা কর্মীদের যে নোংরামো চলছে সেটা বন্ধ হওয়া দরকার। প্রত্যেক আইনজীবীদের ওপর, রিপোর্টারদের ওপর যে পরিমাণ মানে রাজ্য সরকার, মানে রাজ্য সরকার বিশেষ করে মানে মিডিয়া সেলের ওপর বিশেষ করে আক্রমণ করে বেড়াচ্ছে, সেই আক্রমণটাও যেন মানে বেনজির হয়ে থাকছে। আমি একটাই কথা বলে যাচ্ছি, শুনে রাখে দিন, ইউনূস সরকারের যেরকম পতন হয়েছে সেরকম এই রাজ্য সরকারেরও পতন অনিবার্য। রাহুলদা, গত পরশু দিনকে রাত্রিবেলায় হঠাৎ আমাদের কাছে যে খবরটা এলো যে অরবিন্দ ভট্টাচার্য, কিন্তু ওটা আধার কার্ডে লেখা আছে অরবিন্দ নায়েক, কিন্তু ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের কাছে যে আই কার্ডের আছে সেগুলো কিন্তু সব অরবিন্দ ভট্টাচার্য। তো এই জায়গাটা একটা খটকা ছিল। যাক, এটা নিয়ে আমাদের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে গতকাল তুমি সারা দিন ওর যেখানে ওকে রাখা হয়েছিল সেখানে তুমি ছিলে, মানে কি হলো পুরো বিষয়টা, এবং কোথাও একটা সন্দেহের দানা দেখা যাচ্ছে, এটা যদি একটু পরিষ্কার করো। পরিষ্কার কথা হচ্ছে, সেদিনকে যখন ঘটনাটা ঘটে, গত পরশু রাতে ওর একটা শরীর খারাপ দেখা যায়, কারণ সেদিন সম্ভবত শিবরাত্রি ছিল। এবার শিবরাত্রিতে ও উপোস করেছিল এবং সেই উপোস করার ভিত্তিতে তারপরে ও সারাদিন কিছু খায়নি। পরে যতটুকু শুনলাম যে ওর বান্ধবী, আমি তার নামটা এখন নিচ্ছি না বা নেওয়াটা ঠিক নয়, তো ওর বান্ধবী বা ওর হবু স্ত্রী তার বাড়িতে গেছিল এবং সেখানে গিয়ে রুটি তরকারি বা পরোটা তরকারি এরকম কিছু খেয়েছিল, এবং তারপরে ব্ল্যাক কফি ওকে দিতে চাইনি, তারপরে ও ব্ল্যাক কফি খেয়েছিল। খাওয়ার পরে শরীরটা খারাপ করেছিল এবং তারপরে দাঁড়িয়ে ও বাজারে গেছিল, এবং বাজার করতে গিয়ে যাওয়ার সময় ওর ওখানে বমিট হয়, এবং বমিট হওয়ার পর টোটালটাই, প্রথমেই তো সমস্যা হচ্ছিল, বুকে শ্বাসকষ্ট, তারপর বমিট হয়ে যাওয়ার পর ঠিকঠাক হয়। ওর গার্লফ্রেন্ড, মানে ওর যে হবু স্ত্রী, সে ভয় পেয়ে একটা লোকাল ডাক্তারের কাছে যায়। ওখানকার মানে ক্যান্টনমেন্ট এরিয়ার কোনো একটা লোকাল ডাক্তার, ওনার নাম সম্ভবত, যতটুকু ওর উডবি ওয়াইফের থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, ওর ওয়াইফ ডাক্তার পীযূষ বলে কি সামথিং আছে, পীযূষ ডাক্তার বলে এরকম কিছু একজন আছেন। তো ওনার কাছে গেছিল, উনি চিরকুটে লিখে একটা ওষুধ দিয়েছিলেন,
সেই ওষুধটা কি সেটা আমরা জানি না। আর সব থেকে ঘটনা হচ্ছে যখন এই ওষুধটা থানায় দেখানো হয়, মানে যখন হসপিটালে নেওয়া হয়, ওই ওষুধটা প্রিলিমিনারি স্টেজে কিছু প্রাইমারি রিলিফ দেওয়ার জন্য নিয়ে গেছিলেন এবং ওষুধটা খাওয়ানোর পর ডাক্তার ওখানে অ্যাডভাইস করেছিল যে ইমিডিয়েট দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যেতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিতে নিতেই অন অন দ্য ওয়ে সে এক্সপায়ার করে যায়। সেটা তারা বুঝতে পারেনি। পরে যখন দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়ে যাওয়ার পর ওখানে ডেথ ডিক্লেয়ার করা হয় এবং তারপরে জায়গায় যা প্রসিডিওর, যে এখানে ইউডি অ্যাক্টে মানে আনন্যাচুরাল ডেথ অ্যাক্টে সেই জায়গায় এফআইআর কমপ্লেন যায় দমদম পিএসএ এবং সেটা রেজিস্টার হয়। এই পর্যন্ত জিনিসটা ঠিক ছিল, কিন্তু এখানে ছন্দপতনটা হয়ে গেল যে যখন একটা ছেলে, যে কোনো মানুষ 25-26 বছরের থেকে বড় করে আপ টু 50 বছর পর্যন্ত যখন সে এক্সপায়ার করে যায় এবং তার বডি যখন প্রিজার্ভ করতে হয় অ্যাজ পার দ্য রুলস অফ প্রিজার্ভেশন বা পোস্টমর্টেম, আমি যদি অ্যাক্ট ধরি, তাহলে সেই রুলসে যখন প্রিজার্ভেশন হয় সেটা প্রিজার্ভ করতে হয় মিউনিসিপ্যালিটির মর্গ বা যে কোনো মর্গে, অথবা যে ধরুন যেখানে প্রিজার্ভ করে আমাদের কলকাতার দিকে যদি P7 বলেন বা পিস ওয়ার্ল্ড বলেন, এরকম যারা নামি দামি জায়গা আছে যেখানে বডি রাখা হয় বা প্রিজার্ভ করা হয়। তো সেই জায়গায় দেখা গেল অদ্ভুত ভাবে অরবিন্দ যেই চ্যানেলের হয়ে কাজ করছিলেন বা করছিল, সেই চ্যানেল হেড যিনি ম্যাডাম আছেন, ওই ম্যাডামকে পরিষ্কার পুলিশ ডেকে বলে যে আপনি টাকা দিতে পারলে আমরা প্রিজার্ভ করবো। মানে থানা সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীতে গিয়ে থানা প্রিজার্ভেশনের দায়িত্ব নেয়, তার পুলিশ স্টেশনে, দমদম পুলিশ স্টেশনে প্রিজার্ভ করবে। তারা বলে এটা থানার, মানে ওই কেসের আইও সেই সময় বা এখনো যিনি আছেন ওই কেসের আইও, ভদ্রলোকের নাম হচ্ছে কি শান্তনু কর দত্ত না এরকম কিছু আছে, এএসআই শান্তনু বাবু যার নাম, ঠিক আছে, এই দমদম থানার এএসআই তাকে পরামর্শ দেয়। তো যথারীতি ওই ভিত্তিতে প্রিজার্ভের ব্যাপারটা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রিজার্ভেশন হয় এবং থানায় গিয়ে যখন আমি কালকে সকালে দেখি দমদম থানায়, সেই জায়গায় আমরা গিয়ে দেখছি, আমি দেখছি মানে মাছ, একটা মরা মাছকে যেরকম বরফের মধ্যে ফেলে গোলা আকাশের নিচে রেখে দেয় সারা রাত, অরবিন্দ নায়েকের বডি ঠিক ওরকম ভাবেই পড়েছিল। মানে প্রিজার্ভেশনের কোনো নিয়মের ধার ধারেনি, বরফের ওপর একটা বডিকে অরবিন্দ নায়েককে ফেলে রাখা হয়েছিল খোলা আকাশের নিচে। কোনো রকম প্রিজার্ভেশন রুলস এটা মানানো হয়নি, যেটা রুলস এন্ড রেগুলেশনের বিরুদ্ধে গেছে। এবং পরবর্তী সময় আমরা যখন ওটা অপোজ করি, সেখানে পুলিশ সেখানে নিরুত্তর থাকে, কেন থানার কোনো অথেন্টিসিটি নেই। শুধু নট অনলি দমদম, পশ্চিমবঙ্গ গোটা কলকাতা পুলিশ জুরিসডিকশনের কোনো থানার অথেন্টিসিটি নেই, থানার ভিতরে প্রিজার্ভ করার জায়গা নেই, থাকতে পারে না কখনোই। আমি যখন অফিসারকে চার্জ করি যে আপনাদের প্রিজার্ভেশন রুমটা আমি দেখবো, সে কিন্তু সেটা কোনো নিশ্চুপ, মানে এই চুপ ছিলেন এই শান্তনু বাবু বলে যিনি আছেন, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন যাই সাগর দত্ত মেডিকেল কলেজে, যার পিএম হওয়ার কথা, সেখানে পিএম এর দিকে যাচ্ছে, যখন পিএম হওয়ার পর আমরা যখন দেখছি এখানে আপনাকে দিয়ে দিয়েছি, আপনি দেখিয়ে দেবেন যে সুবিধা হবে, এখানে কজ অফ ডেথ দেখাচ্ছে টু বি ডিটারমাইন্ড আফটার পিএম। এটা কখনো কজ অফ ডেথ হতে পারে না। আমি ওখানেই সেখানে প্রশ্নটা তুলেছিলাম যে এটা কি করে কজ অফ ডেথ হয়, একটা হার্ট ব্লকেজ হলো বা স্টমাকে কিছু পেলো, সেখানে সেটা মেনশন থাকবে প্রাইমারি রিপোর্টে, সেটা মেনশন থাকবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য ডেথ অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড ইট। কারণ আনন্যাচুরাল ডেথ অ্যাক্টে বা ইউডি অ্যাক্টে যখন কমপ্লেন রেজিস্টার অলরেডি হয়ে গেছে দমদম পুলিশ স্টেশনে, তার ভিত্তিতে এটা কখনো হতে পারে না। তারপরে সেখানে ডাক্তার সেখানে নিরুত্তর ছিলেন। এবং সব থেকে মজার ব্যাপার, এখানে যখন দেখেন প্লেস অফ ডেথ যে জায়গাটা আছে, সেই প্লেস অফ ডেথটা দেখাচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, ডায়েড অন 15/2/2026 at 8:45 PM। এখানে টাইমেরও গন্ডগোল আছে, ও এক্সপায়ার করে 7:30, ওখানে দেখানো হচ্ছে 8:45। ও এক্সপায়ার করে অন দা ওয়ে যেতে যেতে, সেখানে দেখানো হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের ভেতরেও এক্সপায়ার করে গেছে। তার মানে বোঝা যাচ্ছে পুরো মেডিকেল ফেটার্নিটিটাকে বাঁচাতে, এবং এই ছেলেটা কোনো একটা জায়গায় শাসকের থ্রেট হয়ে গেছিল। আমার খুব খারাপ লাগছে ব্যক্তিগতভাবে যে ও আমার একাধিক ইন্টারভিউ করেছে, একাধিকবার আমরা একসাথে চাও খেয়েছি, এমনও সময় গেছে হাইকোর্টের অলিন্দে চা খাওয়া, গল্প করা। সেই জায়গায় একটা মানবিক দৃষ্টিকোণ থেকেই আমি কালকে সারা সমস্ত কাজ ফেলে সেখানেই ছুটেছিলাম শুধুমাত্র মানবিকতার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে কেউ মানবিকতার বলি করে দিল ওই ছেলেটিকে, 25-26 বছরের একটা তরতাজা যুবক, যে প্রতিবাদী যুবক, তাকে অঘোরে প্রাণটা দিতে হলো
শাসকের বদমাইশির জন্য। বলছি মানে অ্যাকচুয়ালি এই যে মানে আমরা যেটা দেখলাম আমাদের কাছে যে ছবি আমরা এসছে আমাদের কাছে, যে এমন ভাবে মানে ওই আপনার গাড়ির ওপরে ফেলে রেখে দিয়েছে, মানে পুলিশের পক্ষে এটা মানে সম্ভব এইভাবে একজন ছেলেকে একটা বাচ্চা ছেলেকে এইভাবে রেখে দেওয়া? দেখুন, এটা পুলিশের পক্ষেই সম্ভব, কারণ আজকালকার দিনে পশ্চিমবঙ্গের পুলিশের জায়গায় দাঁড়িয়েছে তাদের নিজস্ব ফিলিংস না। আমি যখন পুলিশকে চার্জ করছি যে এটা আপনার ঘরের ছেলে হলে আপনি এই মৃতদেহটার জন্য 2000 টাকা, পরে 5000 টাকা আপনি ডিমান্ড করতে পারতেন, ওখানে কোনো উত্তর নেই। ওদের কাছে হচ্ছে টাকাটা মন কথা, কারণ চোর মমতা বলে দিয়েছে টাকা তোলো আমি আছি, পরিষ্কার কথা। আর তার থেকেও বড় কথা, ওর কাছে একাধিকবার থ্রেট কল এসছে, সেটা আমাদের সাথেও শেয়ারও করেছি, এবং ওর চ্যানেল হেডের কাছেও সেই খবরও কনভে করেছে। একাধিক থ্রেট কল আসতো, একাধিকবার ওকে ফোনের মাধ্যমে থ্রেট করা হতো, হিউমিলিয়েট করা হতো, যেটাতেও কোনো রকম ভাবে ভয় না পেয়ে এগিয়ে গেছিল। এবং যখন দেখেছে ও একটা জায়গায় চিকিৎসা করাতে যাচ্ছে, সেখানে ওই লোকাল ডাক্তারের সম্পূর্ণ দায় এই ঘটনাটা ঘটানোর জন্য। কারণ ওই লোকাল ডাক্তার এমন কি চিরকুটে ওষুধ দিলেন, যেই চিরকুটে ওষুধটা পুলিশ তার পকেটে ভরে নিল, এবং পুলিশ পরবর্তীতে সেটা দেখায়ও নি যে কি ওষুধ দিয়েছে। কোনো ডাক্তার যদি ডাক্তারের কাছে আমরা দেখাতে যাই, সে তার লেটার হেডে লিখবে, সে কখনো চিরকুটে দেবে না। কালকের ঘটনা হয়েছে যে চিরকুটে, পরশু দিনের ঘটনা হচ্ছে তাকে চিরকুটে ওষুধ লিখে দিয়েছে, এবং সেই চিরকুট যখন পুলিশকে দেখানো হয়েছে, সেই কেসের আইও শান্তনু বাবু তিনি তার পকেটে ভরে নিয়েছে। আমি যখন জিজ্ঞেস করি তখন বলছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এইরকম হচ্ছে ব্যাপার। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও একটা জায়গায় গিয়ে এই টোটাল ব্যাপারটা একটা লার্জার কনস্পিরেসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সেকেন্ড আরজি করে শুরুটা হয়েছে, শেষটা আমরা করব। শুরুটা যখন ওরা করেছে, হয়তো অরবিন্দকে ফেরানো আমাদের ওর বাবা মার কাছে আমাদের পক্ষে সম্ভব হবে না, তিলোত্তমা বিগত দিনে গেছে, সেইটাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এই জিনিসটা যেটা হয়েছে সেটা যদি বাড়তে দেওয়া হয়, তাহলে সমাজে একটা ভয়াবহ ক্যান্সারের রূপ নেবে, এবং সেটা আমরা সুস্থ সমাজে কখনোই সেটা চাই না। এবং তার ভিত্তিতে যেটা যা আইনি পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নেব। বলছি পুলিশ চিরকুটটা লুকিয়ে ফেললো কেন? যদি সত্যি সত্যি কোনো ডাক্তার ওষুধ দিয়েছে ঠিক আছে, হয়নি, কাজ করেনি, ওষুধ সেই মুহূর্তে কাজ করেনি, তো পুলিশ চিরকুটটা লুকিয়ে রাখার কারণটা কি? পুলিশ চিরকুটটা লুকিয়ে রাখার কারণ হচ্ছে বকলমে ওই ডাক্তারের সাথে সেটিং করে, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, যদি দমদম থানার আইসি, এই ওসি বা আইসি বা এসআই শান্তনু বাবু যদি এই কথা শুনে থাকেন, আপনাদের খুব স্পেসিফিক্যালি বলছি, আমি সেদিনও বলেছি যে ইউ আর ইন বিগ ট্রাভেল ইন ফিউচার। আমি পরিষ্কার একটা কথা বলছি, ওই ডাক্তারের সাথে পরে গিয়ে সলা পরামর্শ, এবং হয়তো সেই জায়গায় গিয়ে, হয়তো না, খুব স্পেসিফিক্যালি আমি বলছি তাদের সাথে আর্থিক লেনদেনও হয়েছে, এবং এই লেনদেনের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই লেনদেনের একটা লভ্যাংশ অরবিন্দর পরিবারের বাবা মা ছাড়া অন্য কেউ একজন এই লভ্যাংশের একটা অংশ পেয়েছে, এবং সেটা কালকে আমরা সেই জিনিসটা দেখেছি। যদি না দেখতাম এত বড় ব্লেম আমি বলতাম না। আমি বলছি না অরবিন্দর বাবা বা অরবিন্দর মা, কিন্তু বাবা মা ছাড়াও যে আত্মীয় এসেছিলেন অরবিন্দর পরিবারের থেকে, সে এই লভ্যাংশের অংশীদার, ওয়ান অফ দ্যাম বেনিফিশিয়ারি, সেটা আমি পরিষ্কার বলছি। এবং সেটা আগামী দিনে যখন কোর্টে কেস উঠবে এবং সেটা যখন চলবে, সেই জায়গাটা আপনারা সেটা পরিষ্কার দেখতে পাবেন। মানে আপনি বলছেন অরবিন্দের মৃত্যুর পেছনে কোনো একটা বড় রহস্য কাজ করছে? অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি, অরবিন্দ একটা জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ শাসকের কাছে কোনো একটা জায়গায় থ্রেট হচ্ছিল, কারণ অরবিন্দ সব এমন ভাবে ও নিউজ করতো, এবং এমন ভাবে ওর মানে কোয়েশ্চেনিং এর যে মডিউল বা মানে প্রসিডিওর ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে কোনো জায়গায় শাসকের কপালের চিন্তায় ভাবছিল, মানে কপালে চিন্তা ভাবছিল যে এই ছেলেটা যদি এরকম ভাবে আমাদেরকে এক্সপোজ করতে শুরু করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা কোনো ক্ষেত্রে জনসমর্থন হারাতে পারি। সেই কিছু পকেটে জনসমর্থন হারানোর ভয়ে অরবিন্দর যে সমস্যাটা হয়েছিল, সমস্যাটাকে আরো বাড়িয়ে দিয়ে তাকে রীতিমতো চিরঘুমে পাঠানো হলো। তবে একটাই কথা বলতে পারি, যে অরবিন্দর মতো হাজার ছেলে জন্মাবে, এবং প্রতিবাদীর মুখ ওরকম ভাবে বন্ধ করলে হয় না, একটা প্রতিবাদীর মুখ বন্ধ করলে হাজারটা প্রতিবাদীর মুখ উঠে আসে। এরকম হাজার অরবিন্দ আছে, আমাদের মধ্যে অরবিন্দ আছে। অরবিন্দ চলে গেছে ঠিকই, কিন্তু অরবিন্দ আমাদের মধ্যে আছে।